নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি মনীন্দ্র দাদার বাড়িতে। আজকে আমরা জানব এসআইআর প্রক্রিয়া যে চলছে, এর মধ্যেই যার হাতে যে নামগুলো রয়েছে সব নামই কি ভোটার লিস্টে, ফাইনাল লিস্টে আসবে, কি কিছু নাম বাদ পড়তে পারে। যারা বাদ পড়বে হয়তোবা তাদের মধ্যেও ভারতের নাগরিক থাকবে, তারা কি করবে আমরা জানার চেষ্টা করব। দাদা মনীন্দ্রর সঙ্গে রয়েছেন। আর একটি বিষয় জানার চেষ্টা করব, সামনের দিনে বিজেপির তরফ থেকে, টিএমসির তরফ থেকে কেউ টিকিট দিলে পরে দাদা কি সেটা গ্রহণ করবেন। চলুন জেনে নেওয়া যাক তার মুখ থেকে। আমি প্রথমেই বলতে চাই, এসআইআর নিয়ে যে সমস্যাটা শুরু হয়েছে আমাদের রাজ্যে, এসআইআর তো আরও ভারতবর্ষের কয়েকটা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো কোনো গণ্ডগোল নেই, কোনো ক্যাচাল নেই। বিহারে হয়ে গেছে, এইরকম কোনো সমস্যা নেই, কেউ মরামরি হয়নি। আর আমাদের এখানে যা চলছে এটা নেহাতি রাজনীতি করতে হবে, সেই জন্যই এইরকম একটা তালবাহানা করছে আমাদের রাজ্য সরকার। যে প্রশ্নটা ছিল যে যারা এসআইআরে বাদ পড়েছে এবং যারা জাজের আন্ডারে আছে তাদের ভবিষ্যৎ কী হবে, আমি একটা কথাই বলতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক তাদের একটি ভোটও বাদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু প্রকৃতপক্ষে যারা ভারতবর্ষের নাগরিক নয়, ভুয়ো নথিপত্র জমা দিয়েছেন, তাদেরগুলো অবশ্যই বাদ পড়বে। কিছু কিছু হয়তো বা দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তো আমি আশা রাখবো যে আমাদের যে জাজ মহোদয়গণ আছেন, তেনারা যারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের নাগরিক, সেটা বিচার বিবেচনা করে অবশ্যই নথিভুক্ত করবেন নতুন ভোটার লিস্টে। এবং আর যেটা প্রশ্ন ছিল যে আমি রাজনীতিতে আসবো কি না, যদি আসি তাহলে কোন পার্টির হয়ে আসব। এখনও পর্যন্ত কোনো পার্টি আমাকে এইভাবে বলেনি যে দাদা আপনাকে সামনের ইলেকশনে লড়তে হবে বা কিছু একটা করতে হবে। তো এই প্রশ্নটা করার আমি কি উত্তর দেব বুঝে উঠতে পারছি না। তো রাজনীতি করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, মানুষের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকা, মানুষের পাশে থাকা, এইটুকু করতে পারলেও একজন মানুষ দিন শেষে সাকসেস মনে করতে পারে, আমি সেটাই মনে করি। আর রাজনীতিতে ভালো ভালো মানুষ আসুক, শিক্ষিত মানুষ আসুক, তৎসঙ্গে সেই ব্যক্তি যেন শিক্ষিত হওয়ার সাথে সাথে মানবিক হন এবং সর্বশ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে পারেন, আমি এই আশা রাখছি। আপনি বলছেন যে শিক্ষিত মানুষ আসুক, তাহলে আপনার কি মনে হচ্ছে যে টিএমসির মধ্যে এরকম শিক্ষিত কেউ নেই? অবশ্যই শিক্ষিত মানুষ আছে, কিন্তু আমি যে শিক্ষিত মানুষ এবং মানবিক হওয়ার যে কথাটা বললাম, যেমন পার্থ চট্টোপাধ্যায়, উনিও যথেষ্ট শিক্ষিত মানুষ, কিন্তু আমরা কি দেখতে পেলাম, তার বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটাকেই ভেঙে ফেলেছে, প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা যদি তাদেরকে শিক্ষিত হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা হয়তো বা এই গ্রহের মানুষ নই। একজন মানুষ শিক্ষিত হলেই সে উদার হবে বা সে সমাজের জন্য অনেক কিছু করতে পারে তা নয়, সেটা নির্ভর করে তার সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং সমাজ চেতনার উপর। মানুষ কিভাবে এগিয়ে যাবে, ভালো থাকবে, এই বিচার বিবেচনা যার ভিতরে নেই, সে শিক্ষা জঙ্গলের সমান। আপনি যে গানগুলো এখনও পর্যন্ত গেয়ে আসছেন, সেই গানের মধ্যে দেখা যায় টিএমসির বিপক্ষেই আপনি কথা বলেন। আপনার চোখে কি কখনো বিজেপি দুর্নীতি সামনে এসেছে, এরকম কখনো হয়েছে কি? বা শুধু টিএমসিকেই টার্গেট কেন করা হয়? আসলে ব্যাপারটা আপনি যেটা বললেন যে টিএমসিকে টার্গেট করছে, আমার গানের মধ্যে আপনি কোথাও দেখবেন না যে মমতা ব্যানার্জি আছে বা টিএমসি কথাটাও উল্লেখ আছে। আমি প্রত্যেকবার যতবার গান রচনা করেছি এবং যতবার ভাইরাল হয়েছে আমার গান, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা গানের মধ্যে দুর্নীতিগুলোকে আমি এক্সপোজ করার চেষ্টা করেছি। যেখানে দুর্নীতি হয়েছে, চাল চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, আমি এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরেছি। এবং যারা এর পেছনে দায়ী আছে, মানুষ তো আর বোঝার বাকি রাখে না। তো যারা ভাবছে যে আমাদের টিএমসির বিরুদ্ধে গান গাচ্ছে, তারা মূর্খের দেশে বাস করে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষ সজাগ হোক এবং 26-এর ইলেকশানে
এই টিএমসি যে অন্যায় অত্যাচার মানুষের প্রতি করেছে তার একটা যোগ্য জবাব দেওয়া দরকার। আজকে টিএমসি কথাটা উচ্চারণ এই জন্য করলাম, যেহেতু আমি টিএমসি নিয়ে এতদিন কোনো গান বাঁধেনি, আপনি যখন কথা প্রসঙ্গে বললেন সেহেতু বলছি যে সামনের প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদেরকে এই সরকারকে ত্যাগ করা অত্যন্ত জরুরি। বাংলার মানুষকে আমি বলবো আপনার চ্যানেলের মধ্য দিয়ে, মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারকে ত্যাগ করুন। এই সরকারের পতন অত্যন্ত জরুরি, নইলে ভবিষ্যৎ জেনারেশন বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, যে জনজাতির মানুষই হোক না কেন, এই সরকার থাকলে আমরা বিপদগ্রস্ত হব বারবার। যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হয়েছে, আজকে আমাদের পাশের বাড়ির আমার পাশের যে স্কুলটা আছে সেখানে 10 জন ছাত্র মাত্র আছে, 2-3 জন টিচার। আবার ওই স্কুলটাতে আমরা পড়াশোনা করে বড় হয়েছি, তখন 1-150 স্টুডেন্ট ছিল। আজকে এই স্কুলটার ভিতরে ঢুকলে চোখে জল চলে আসে। ছাত্ররা কোথায় গেল? তৎসঙ্গে আমি এটাও বলতে চাই, সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয়, আজকের দিনে যারা নেতা আছে না, যারা সামনের দিনে নেতাগিরি করবে, আমার তাদের কাছে একটা প্রশ্ন বা চাওয়া বলতে পারেন, আপনারা আপনাদের ছেলেপেলেদেরকে প্রত্যেকেই আপনাদের ছেলেপেলে যারা হবে বা ভবিষ্যতের দিনেও যারা রাজনীতি করবেন, নেতাগিরি করবেন, আপনাদের ছেলেপেলেদেরকে অনুরোধ করে বলছি, প্রাইমারি স্কুল আর সরকারি প্রাইমারি স্কুল আর সরকারি হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াবেন। কারণ আপনাদের বাচ্চা কাচ্চারা বিদেশে গিয়ে অঢেল পয়সা থাকার কারণে আপনারা বিদেশে গিয়ে তাদেরকে পড়াশোনা করাতে পারেন, কিন্তু সাধারণ মানুষের শিক্ষার যে চাহিদা, তারা তো আর সেই বিদেশে গিয়ে পড়াশোনা করাতে পারবে না। অতএব আপনারা যদি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ান, তবেই শিক্ষা ব্যবস্থার হালটা ফিরে আসবে। নচেত সামনের দিনের প্রাইমারি আর হাই স্কুল সামনের দিনে উঠে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের ছেলেপেলেদেরকে দিয়ে শুরু করুন হাই স্কুল আর প্রাইমারি স্কুলের বাঁচানোর উদ্যোগ।